তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জনশক্তি ও বিনিয়োগে নজর সরকারের, রোহিঙ্গা প্রত্যাবাসনেও আলোচনার সম্ভাবনা। ডাকসু নির্বাচন সামনে রেখে ইশতেহার তৈরিতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো। সার্বিক উন্নয়নে অঙ্গীকার। ডাকসুর ভোট নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। বাসন সংকট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই পূর্ব থেকে, তো এই বিষয়টা যদি একটা সমাধান করা যায়। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এটা ভাবা উচিত, তা এই সংগঠনগুলোকে অস্থায়ীভাবে কোনো রুম বরাদ্দ দেওয়া হোক। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নেই মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। পরিকল্পনার কথা বলেই দায় সারছে সিটি কর্পোরেশন। কুলাউড়ার চালতাপুর শুল্ক স্টেশন দিয়ে কমেছে আমদানি রপ্তানি। আগে 20 থেকে 30টি ট্রাকে পণ্য রপ্তানি হলেও নেমে এসেছে 5 থেকে 7টিতে। কর্মহীন শ্রমিকরা। এবং ইরানে আফগানদের উপর ভয়াবহ নির্যাতন, হয়রানির অভিযোগ। জোরপূর্বক বের করে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। হুমকিতে কর্মসংস্থান ও নারী শিক্ষা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জোরের সঙ্গে আছে আমি সুমাইরাত্রী। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশটিতে সর্বোচ্চ জনশক্তি রপ্তানি করাই সফরের মূল দৃষ্টি। পাশাপাশি আলোচনা হবে বিনিয়োগ ও হালাল অর্থনীতি নিয়ে। সফরে দ্বিপক্ষীয় বৈঠক হবে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। রোববার সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নজরদারিতে রাখছে সরকার। আর জানাচ্ছেন বেলায়েত হোসেন। প্রবাসী বাংলাদেশিদের এক নির্ভরযোগ্য ঠিকানা মালয়েশিয়া। শুধু বৈধভাবেই বাংলাদেশের প্রায় 9 লাখ কর্মী কর্মরত আছেন দেশটিতে। বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাও অভূতপূর্ব। এবার সেই সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগ ও প্রধান উপদেষ্টার দপ্তর। এতে জানানো হয়, 3 দিনের এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ দেশটির উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। মত বিনিময় করবেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবেন। উক্ত প্রতিনিধি দলে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষজ্ঞদের দেশের দূত এবং উচ্চতর সরকারি কর্মকর্তাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর সাথে আপনার বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান স্যারও সাথে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও হালাল অর্থনীতি নিয়ে আলোচনা হবে দুদেশের মধ্যে। এছাড়া গভীর সমুদ্রে মৎস্য আহরণে বিনিয়োগ করতে মালয়েশিয়াকে আহ্বান জানাবে বাংলাদেশ। হচ্ছে যে আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের ডিপ সি ফিশিংয়ে তারা যাতে ইনভেস্ট করে, যাতে কোনো জয়েন্ট ভেঞ্চার এক্সপ্লোরেশন করা যায় কিনা। আপনারা জানেন আমাদের যে ফিশিংটা হয় এটা জাস্ট আমাদের যে সমুদ্র যে আছে তার সমুদ্রের 40-50 কিলোমিটারের মধ্যেই আমরা ইলিশ মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ করি। ডিপ সি ফিশিংটা আমাদের তেমন একটা হয়ই না, অথচ আমাদের যে পুরো সমুদ্র টেরিটরি এটা প্রায় 2,10,000 স্কয়ার কিলোমিটার। সংবাদ সম্মেলনে প্রসঙ্গক্রমে উঠে আসে কলকাতায় আওয়ামী লীগের কার্যালয়ের বিষয়টি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিদেশে আওয়ামী লীগ কি করছে তা নজরদারিতে রয়েছে সরকারের। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। প্রেস সচিব জানান, মালয়েশিয়া সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এ সফরের মূল দৃষ্টি থাকবে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানির দিকে। ইম্পর্টেন্ট ইস্যু থাকবে এই আলোচনায়। বেলায়েত হোসেন, এখন ঢাকা। ডাকসুর নির্বাচনের আমেজ এখন ক্যাম্পাস জুড়ে।
কারা হচ্ছেন প্রার্থী, কে আছে এগিয়ে, আর কতটিই বা প্যানেল। চায়ের আড্ডা থেকে গ্রুপ স্ট্যাটাস সর্বত্রই এখন এসব আলাপন। বিভিন্ন ছাত্র সংগঠনগুলো ইতিমধ্যে ইশতেহার তৈরির কাজ করছে। তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে যারা আস্থা অর্জন করতে সক্ষম হবে তাদের নির্বাচনের প্রতিনিধি হিসেবে বেছে নিতে মুখিয়ে আছেন শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বাকিটা। টিএসসি হাকিম চত্বর, শ্যাডোই কিংবা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চায়ের আড্ডা আছে আগের মতোই চাওয়ালার কাপে ধোয়া ওঠে। তবে সেই কাপ, সেই চায়ে যুক্ত হয়েছে নতুন ঘ্রাণ, যেখানে চুমুকের সাথে নির্বাচনী আলাপে যোগ হয়েছে নতুন প্রাণ। কারণ এটি শিক্ষার্থীদের নিজের নির্বাচন। 6 বছর পর এমন এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হতে চলেছে, যার 1 বছর আগেই ঘটে গেছে গণ অভ্যুত্থান। বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থাতে আছে বড় সংকট। 18টি আবাসিক হলে মোট শিক্ষার্থীর 60 থেকে 70% অবস্থান করলেও সক্ষমতা আরও কম। বড় একটা সংখ্যক শিক্ষার্থীকে থাকতে হয় বাইরেই। এমন জরাজীর্ণ অবস্থা অনেক হলেরই, কোথাও আবার অস্বাস্থ্যকর পরিবেশ। এছাড়া হল এবং হলের বাইরের ক্যান্টিন, ক্যাফেটেরিয়া সহ ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবারের দোকানের মান ও দাম নিয়েও প্রশ্ন আছে। পড়াশোনা, গবেষণায় নেই কাঙ্ক্ষিত অর্জনও। সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট, একটা না জানা আসলে বিপির জন্য দাঁড়াচ্ছে কি, প্রার্থী কারা, তাদের পাবলিসিটি কারা করতেছে। এমন পরিস্থিতিতে যখন ডাকসু নির্বাচন হতে চলেছে, তখন পড়াশোনার আড্ডার ফাঁকেও চলে নির্বাচনের গল্প। কারা প্রার্থী, কে এগিয়ে, কত প্যানেল। সামনে আপনাদের ডাকসু, কেমন ডাকসু চান? শিক্ষার্থী বান্ধব প্রতিনিধি হিসেবে যারাই আসুক না কেন, সায়েন্স ফ্যাকাল্টি যারা স্টুডেন্ট আছি আমাদের যেন গবেষণার ক্ষেত্রে আরও বেশি ফ্যাসিলিটিস বাড়ে, গবেষণার ধরেন আরও কনফারেন্স যেগুলো আছে সেগুলো যাতে আরও বাড়ে। আবাসন সংকট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই পূর্ব থেকে, তো এই বিষয়টা যদি একটা সমাধান করা যায়। ক্যাম্পাসের মধ্যেই যে আনহাইজেনিক যে পরিবেশগুলো, যে খাবার দাবার তৈরি করা হচ্ছে, আর এটা কিন্তু প্রায় শিক্ষার্থীরাও গ্রহণ করছে, বিভিন্ন বাইরে থেকে মানুষ এসেও তারাও গ্রহণ করছে, সেগুলোর দিকে আমার মনে হয় একটু নজর দেওয়া উচিত। ঢাকা ইউনিভার্সিটিতে কখনো শিক্ষক নিয়োগ হয় না, মূলত নিয়োগ হয় ভোটার। তারা চিন্তা করে যে আমার পক্ষে ভোটটা আসবে কিনা শিক্ষক রাজনীতির ক্ষেত্রে। প্রথম দিকে ছিল মেধা তালিকায়, তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ না দিয়ে তারা তাদের মতো করে 25তম 30তম যে ছেলেটা বা মেয়েটা ছিল তাকে বিভিন্ন কারণে সুপারিশের মাধ্যমে নিয়োগ দিয়েছে। ডাকসুর কাছে আমার সম্মিলিত প্রত্যাশা থাকবে যে শিক্ষক নিয়োগের এটা যেন যুগোপযোগী করতে বাধ্য হয় সিনেট ভবনের মাধ্যমে। হলের ভেতরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা রাজনৈতিক কোনো কার্যক্রম চায় না অনেকেই। কারণ এর দ্বারা তৈরি হওয়া বিগত সরকারের সময় গেস্ট রুম, গণরুমের ভয়াবহতা দেখেছে শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন ঘিরে ইতোমধ্যে অনেক ছাত্র সংগঠনই তাদের ইশতেহার তৈরির কাজ করছে, কিন্তু ইশতেহারে কে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে? ইশতেহার তৈরি হচ্ছে সামগ্রিক ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য এবং প্রত্যেককে তার কাঙ্ক্ষিত জায়গায় ভালো ব্যক্তি হয়ে, ভালো মানুষ হয়ে গড়ে উঠবার জন্য যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সামগ্রিকভাবে, সেই সামগ্রিক প্রজেক্টটা পরিচালনা করার আমাদের স্বপ্ন আছে। জরিপের ভিত্তিতে আমরা ইশতেহার তৈরি করব। আমরা তাদের থেকে জানতে চাইব যে বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাগুলো কী এবং সেই সমস্যাগুলো সংকট ছাত্ররা কোন উপায়ে চান, কী উপায়ে চান সেটি আমরা জানতে চাইব। এবং একই সঙ্গে আমাদের দীর্ঘদিনের বোঝাপড়া, রাজনৈতিক বোঝাপড়া আছে, এই দুটি সংমিশ্রণে আমরা একটি ইশতেহার তৈরি করবার কাজের মধ্যে আছি। জাতীয়তাবাদী ছাত্রদল বলছে নির্বাচনে অংশ নিলে ইশতেহার দেবে তারাও, আর নির্বাচিত হলে সবার আগে মৌলিক সমস্যাগুলো নিয়ে করবে কাজ। কেউ যেন এই আবাসন সংকটের সুযোগ নিয়ে অতীতের মতো গেস্ট রুম, গণরুমের চর্চা না করতে পারে। একই সাথে কোনো শিক্ষার্থী যাতে তার এই শিক্ষা জীবন শেষ করে বেকারত্বের অভিশাপ নিয়ে আত্মহত্যা না করতে হয়। পুষ্টিকর অপুষ্টিকর খাবারের কারণে তাকে যেন শারীরিক বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে না হয়। আবার যারা দারিদ্র শিক্ষার্থী তাদের জন্য হীনমন্যতা বা আর্থিক সংকটের কারণে তার শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। ক্যাম্পাসের আবাসন কিংবা পরিবহন ব্যবস্থা, পুষ্টিকর খাবার, শিক্ষা ও গবেষণা সহ সব ক্ষেত্রেই মানোন্নয়ন চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা এসব আকাঙ্ক্ষা পূরণে আস্থা অর্জন করতে সক্ষম হবে তাদেরকেই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা প্রতিনিধি হিসেবে বেছে নিতে মুখিয়ে আছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।
প্রায় ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যেমন উচ্ছ্বাস ও প্রত্যাশা, অন্যদিকে রয়েছে উদ্বেগ আর শঙ্কা। দীর্ঘদিন ধরে রাকসু ভবনে অস্থায়ীভাবে কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তবে ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের পর ছাড়তে হবে জায়গা, ফলে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। নির্বাচনের আগেই প্রশাসন বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মারুফ হাসান। দীর্ঘদিন ধরে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর কার্যক্রম। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে রাকসু ভবনে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করছে ১৫টি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। তবে রাকসু চালু হলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ভবনটি ব্যবহার করা হবে, ফলে শঙ্কায় আছেন এসব সংগঠনের কর্মীরা। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এত পুরনো একটা বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও একটা পূর্ণাঙ্গ টিএসসিসি আমাদের নাই। তো আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি, বিগত ১ বছর সময়েও আমরা প্রশাসনের কাছেও দাবি জানিয়ে আসছি এবং প্রশাসন এর পক্ষ থেকে আমরা উল্লেখযোগ্য এমন কোনো অগ্রগতি দেখতে পাই না। এই রাকসু নির্বাচন হওয়ার পরে আমরা যে রুমগুলোতে আমরা অবস্থান করছি, এই রুমগুলো আমাদের ছেড়ে দিতে হবে। আমাদের প্রশাসন থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি যে আমাদের আসলে স্থায়ীভাবে কোথায় পুনর্বাসন করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এরই মধ্যে আনুষঙ্গিক প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অবস্থায় রাকসু ভবনে থাকা সংগঠনগুলোকে কক্ষ বরাদ্দ দেওয়ার আহ্বান শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণের দাবিতে একমত ছাত্র সংগঠনগুলোও। অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে যারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে গাছতলায় বৈশা, মাঠে বৈশা। এভাবে তো কোনো সংগঠন চলতে পারে না। রাকসু ভবনকে টিকিয়ে রেখেছিল হচ্ছে আমাদের সাংস্কৃতিক সংগঠন, যারা শুধু রাকসু ভবন নয়, তারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়কে সজীব করে রেখেছিল এতদিন। রাকসু হওয়ার পরপরই যদি এনাদের ব্যবস্থা না করে যদি রাকসু ভবন ফাঁকা করে দেওয়া হয়, তাহলে এটা এমন একটা বিষয় হবে যে সাংস্কৃতিক কেন্দ্র বানানোর জন্য আগে সাংস্কৃতিক যারা ছিল, যারা মানে এই জায়গাগুলোতে ছিল, তাদেরকে আগে বাস্তবায়ন করে দেওয়া হচ্ছে। সামাজিক যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, রাকসু ভবন পূর্ণ সংস্কার না করে, তাদের একটি পূর্ণ সংস্কার না করে টিএসসিকে একটি কবরস্থানের মতো একটা মৃত্যুপুরী একটা জায়গাতে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী প্ল্যাটফর্মে ছাত্রদের যে অংশগ্রহণ এবং এর ফলেই কিন্তু ছাত্রদের অধিকার, দাবি দেওয়া, সার্বিক বিষয়গুলো কিন্তু ছাত্র প্রতিনিধিরা সেখানে উপস্থাপন করার সুযোগ পায়। মোটা দাগে আমরা যদি বলতে চাই, তাহলে ছাত্র এবং প্রশাসনের সঙ্গে সেতুবন্ধন হিসাবে কাজ করে রাকসু। তবে রাকসু ভবনে থাকা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংকট সমাধানে ও পূর্ণাঙ্গ টিএসসিসির বাস্তবায়নের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপাতত সবাইকে কোথায় কিভাবে প্রতিস্থাপিত করা যাবে সেটা নিয়ে পরিকল্পনা চলছে এবং প্রশাসন খুবই এটার ব্যাপারে খুবই কি বলবো, আমাদের সংগঠন কালচারাল বা সংস্কৃতি বান্ধব এবং তারা চেষ্টা করছেন তাদের কোনো জায়গা খুঁজে বের করতে পারেন কিনা। আর কিছুদিন পরেই শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন, কিন্তু এই ভবনে যেসব সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন আছে সেগুলোর জন্য এখনও ব্যবস্থা করা হয়নি বিকল্প কোনো স্থান। দ্রুত সময়ের মধ্যে যাতে পূর্ণাঙ্গ টিএসসিসি এবং এই সংগঠনগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। মারুফ হাসান, এখন রাজশাহী। একটু বৃষ্টি হলেই ডুবে যায় রাজধানী। জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরীর বিভিন্ন সড়কে। নগর পিতা থেকে প্রশাসক সব আমলেই আছে জলাবদ্ধতা নিয়ে রাজধানীবাসীর ভোগান্তি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৮০ দশকের পর থেকে এই পর্যন্ত প্রায় ৬টি মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে, কিন্তু এর কোনোটি এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি ঢাকার ২ সিটি কর্পোরেশন। ফলে জলাবদ্ধতার সমস্যা রয়েই গেছে। শম্পা বিশ্বাসের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন জয়নুল আবেদিন। মাত্র ঘন্টা ২-৩-এর মাঝারি বৃষ্টি, যাকে আর যাই হোক কোনো অস্বাভাবিক বৃষ্টি অন্তত বলা যায় না। আর এইটুকু বৃষ্টিতেই ডুবে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা নিউ মার্কেট এলাকা।
1988 সালের এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগরীর বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসাকে দেয়া হয়। তখন থেকে জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে ঢাকা ওয়াসা 26টি খাল এবং 385 কিলোমিটার দৈর্ঘ্যের বড় আকারের নালা দেখভাল করত। 2020 সালের 31 ডিসেম্বর ওয়াসার অধীনে থাকা সব নালা এবং খাল ঢাকার 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে সংস্থাটি। কিন্তু বারবার অভিভাবক পরিবর্তন হলেও রাজধানীর জলাবদ্ধতার চিত্রের কোনো পরিবর্তন হয়নি। চলতি বছর যতবার বৃষ্টি হয়েছে তাতে দক্ষিণ সিটির যে এলাকাগুলোতে সবচেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তার মধ্যে নিউ মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট এবং পুরান ঢাকার আগা সাদেক সড়ক অন্যতম। অল্প বৃষ্টি হলে রাজধানীর যেসব জায়গায় পানি জমে তার মধ্যে অন্যতম এই নাইম সড়ক। স্থানীয়রা জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা কলেজের পেছনের এই সড়কে ঘণ্টা খানেকের বৃষ্টিতেই পানি জমে কোমর পর্যন্ত এবং সেই পানি নেমে যেতে সময় লাগে 1 থেকে 2 দিন পর্যন্ত। ফলে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। জলাবদ্ধতার যন্ত্রণায় অতিষ্ঠ এই এলাকার বাসিন্দারা আমাদের দেখে ছুটে এলেন তাদের সমস্যার কথা জানাতে। 1-2 ঘন্টা একটু ঘন বৃষ্টি হলেই তখন জলাবদ্ধতা শুরু হয়ে যায়। আগে যেভাবে পানি নামতো এখন সেটাও নামে না, এখন আরো অনেক কম পানি নামে, যা এটা 12 ঘন্টা পর্যন্ত পানি থাকে এখানে। সকালে হয়তো মেয়ের পরীক্ষা আছে, মেয়ে ইউনিভার্সিটিতে যাবে, কিভাবে যাব, একটা আতঙ্কের মধ্যে থাকি, একটা চিন্তার মধ্যে থাকি। এখানে আমরা বহুবার চেষ্টা করেছি, সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করেছি, কিন্তু কোনোটাই সুরা হচ্ছে না এ পর্যন্ত। এত দৈন্যদশা এবং দুর্দশার মধ্যে আমরা এখানে বসবাস করতেছি। আমরা এই বর্তমান গভর্নমেন্টের কাছে এটা প্রতিকার চাই। স্থানীয়দের এই কথার সত্যতা মেলে বুধবারের ঘণ্টা 2 বৃষ্টির পর। ডুবে গেছে পুরো এলাকা। এমন পরিস্থিতিতে নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 80-র দশকের পর থেকে এই পর্যন্ত প্রায় 6টি মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে, কিন্তু এর কোনোটি এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। ফলে জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে। এখন পানি পড়ার থেকে শুরু করে নদীতে যাওয়া পর্যন্ত এখানে কোনো একটি জায়গায়ও যদি এটা বাধাগ্রস্ত হয় তাহলে আপনার জলাবদ্ধতা তৈরি হবে। যে কাজগুলো হয় এটা সিজনাল কাজ, এই সিজনাল কাজ দিয়ে আপনি জলাবদ্ধতা দূর করতে পারবেন না। এখানে অনেক পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার, বিশেষ করে আপনার জলাবদ্ধতা নিরসনে। ড্রেনেজ মাস্টার প্ল্যানের সম্পূর্ণ বাস্তবায়ন করা প্রয়োজন এবং বিশেষ করে যে সকল অঞ্চল নিচু এলাকা আছে, ওয়াটার রিটেইনিং এরিয়া আছে, এগুলোকে পুনরুদ্ধার করা এবং যাতে করে পানি গিয়ে সেখানে দাঁড়াতে পারে এবং এটা পানি পরবর্তীতে বেরিয়ে যেতে পারে। তবে মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন করেও সদুত্তর মেলেনি সিটি কর্পোরেশন থেকে। নানা পরিকল্পনার কথা বলেই দায় সারল সংস্থাটি। আমাদের সমন্বিত যে প্রচেষ্টাগুলি, যে ড্রেন পরিষ্কার, খাল পরিষ্কার, এগুলি কিন্তু এখন করা হচ্ছে। সো আমরা এই যখনই হেভি বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আমরা আমাদের লোকের পাশাপাশি যাদেরকে আমরা কন্ট্যাক্ট দিয়েছি তাদেরকে আমরা ওখানে নামিয়ে দিই। আমরা যতই পানি হোক, আমরা যদি পানিটা আউটলেটটা যদি না বাড়াইতে পারি তার ফ্লোটা তো বাড়বে না। সো আমরা আউটলেটগুলি বাড়ানোর পদক্ষেপ নিয়েছি এবং ওই যে বুড়িগঙ্গা সাইডে যেখান দিয়ে পানিগুলি বের হয় সেখানে কিন্তু আমরা অলরেডি এই অচিরে আমরা আউটলেটগুলি ক্লিয়ার করার চেষ্টা করব, যেন পানির ফ্লোটা আসলেই যেন তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে। জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে খাল, নালা এবং ড্রেন পরিষ্কারের কথা বলে, তবে সংস্থা দুটি এগুলোর সুষ্ঠু মনিটরিং করে না। তাই নগর পরিকল্পনাবিদদের পরামর্শ জলাবদ্ধতা নিরসনের সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। টাঙ্গাইলের বাজারে উঠতে শুরু করেছে সোনালী আঁশ পাট। চাষিরা বলছেন পাটের দাম গেল বছরের তুলনায় কিছুটা বেশি। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যুগনি হাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, এবার পাটের উৎপাদন কেমন হয়েছে, দরদাম নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আমার পেছনে যে হাটটি দেখছেন এটি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পাটের হাট। ইতিমধ্যে পাটের বেচা কেনা অনেকটাই শেষ হয়েছে, আর প্রান্তিক পর্যায়ের চাষি যারা রয়েছেন তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় পাট চাষ অনেক ভালো, বাম্পার ফলন হয়েছে। তারা বলছেন যে বৃষ্টি ও পানি না থাকায় তাদের অনেকেই এই পাট জাগ দিতে বা পাট থেকে আঁশ ছাড়াতে তাদের অনেকটাই কষ্ট হচ্ছে। এতে করে দেখা যাচ্ছে যে অনেকের পাটও নষ্ট হয়েছে বলে আমরা এই হাটে এসে জানতে পেরেছি, যে কারণে এই পাট
পাট নষ্ট হওয়ার কারণে অনেকে বিক্রিও করতে পারেন না, যেগুলো বিক্রি করতে পারছেন তার দাম প্রতি মনে 500 থেকে 700 টাকা পর্যন্ত কম বলছেন ব্যবসায়ীরা। আর এই হাটে এই যোগনী ছাড়াও পার্শ্ববর্তী অন্তত 50টি গ্রামের প্রান্তিক পর্যায়ের যারা চাষি রয়েছেন তারা এখানে পাট নিয়ে এসেছেন। এই হাটটি প্রতি সোমবার পাটের হাট বসে ভোর 4টা থেকে। এখানে যোগনী ছাড়াও পার্শ্ববর্তী টাঙ্গাইল এবং ঘাটাইল এবং মানিকগঞ্জ এবং ময়মনসিংহের পাইকার যারা ব্যবসায়ী রয়েছেন তারাও এখানে এসে পাট কিনে নিয়ে যায় বলে আমরা জানতে পেরেছি। আর এখানে যারা প্রান্তিক পর্যায়ের চাষি রয়েছেন তারা বলছেন যে দেশের যে পাট কলগুলো রয়েছে এবং ইতিপূর্বে যেভাবে পার্শ্ববর্তী দেশগুলোতে পাট রপ্তানি করা হতো সেভাবে যদি পাট রপ্তানি করা হয়, একদিকে যেমন দেশের পাটের চাহিদা বাড়বে, অন্যদিকে পাটের দামও ভালো পাবে বলে জানিয়েছেন প্রান্তিক পর্যায়ের চাষি যারা রয়েছেন। আর এছাড়াও পাট বিশেষজ্ঞ যারা রয়েছেন যে তারা বলছেন যে দেশে বা টাঙ্গাইলে যদি পাট চাষ আরো বাড়ে তাহলে প্রাকৃতিক ভারসাম্য অনেকটাই রক্ষা হবে। তারা বলছেন যে পাট থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় তা অন্যান্য সবজি বা অন্যান্য ফসলের চেয়ে অনেক ভালো মানের অক্সিজেন পাওয়া যায়। আর এদিকে এই প্রান্তিক পর্যায়ের কৃষক যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে প্রান্তিক পর্যায়ের পাট চাষিদের বীজ এবং সার দেওয়া হলেও যারা প্রকৃত কৃষক তাদের পাট দেয়নি। আর তারা সরাসরি অভিযোগ তুলেছেন যে পাট অধিদপ্তর বা পাটের যে জেলা পর্যায়ে কর্মকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধে। তারা বলছেন যে তারা মাঠ পর্যায়ে না গিয়ে যাদের কোনো জমি নেই বা যারা পাট বা অন্য কোনো ফসল চাষ করেন না তাদেরকেই এই পাট বীজ দেওয়া হয়। আর আজকের বাজারে পাট আকার ও মান বেঁধে বিক্রি হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা মন দরে। তবে যারা ব্যবসায়ী এবং প্রান্তিক পর্যায়ের চাষি রয়েছেন তারা বলছেন যে গেল বছরের তুলনায় 500 থেকে প্রায় 1000 টাকা মন বেড়েছে পাটের দাম। আর এদিকে চলতি মৌসুমে জেলায় প্রায় 20,000 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। আর এই হাটের যিনি ইজারাদার রয়েছেন তিনি বলছেন যে কয়েক যুগ আগেও এই হাটে প্রায় 2.5 থেকে 3,000 মন পাট প্রতিদিন বিক্রি হলেও এখন পাটের চাষ খুবই কম ছিল, তবে এখন কিছুটা বাড়তেছে। সেই অনুযায়ী প্রতি হাটে 4 থেকে 500 মন করে পাট এই হাট থেকে বিক্রি হচ্ছে। আর এতে প্রায় প্রতি হাটে 20 থেকে 22 লাখ টাকার বাণিজ্য হচ্ছে। এই পাট দিয়ে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ হচ্ছে। তো এই ছিল রাত্রি আমার কাছে পাটের সবশেষ তথ্য। ঝালকাঠিতে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে বড় বাজার থেকে যুক্ত হয়েছেন আলামিন তালুকদার। আলামিন, 20 থেকে 30 টাকা পর্যন্ত সবজির দাম হঠাৎ বাড়ার কারণ কি, এবং এই যে দাম বেড়েছে বিক্রেতারা আসলে কি বলছেন? ধন্যবাদ রাত্রি। টানা বর্ষার কারণে এই সবজি উৎপাদন ব্যাহত হয়েছে এবং সবজিতে পরিবহনও ব্যাহত হয়েছে। এই কারণে সবজির দাম বেড়েছে এমনকি জানিয়েছেন ব্যবসায়ীরা। এর পাশাপাশি কিন্তু সরকারের যে বাজার মনিটরিং এর যে দপ্তরগুলো রয়েছে আসলে তাদের জোরদার মনিটরিং না থাকার কারণেও ব্যবসায়ীরা কিন্তু নানা অজুহাতে কিন্তু দাম বাড়িয়ে বিক্রি করছেন। আর ঝালকাঠি জেলার কথা যদি বলি, এখানে সবজির যে পরিমাণ চাহিদা রয়েছে এর 80% চাহিদা পূরণ হয় খুলনা, যশোর এবং বাগেরহাট জেলা থেকে উৎপাদিত সবজি দিয়ে চাহিদা পূরণ করা হয়। তো এই যে উৎপাদিত এলাকা থেকে এখানে সবজি আসতে আসলে কয়েক ধাপে কিন্তু হাত বদল হয়। এই হাত বদল হওয়ার কারণেও সবজির দাম অনেকটা বেড়ে যায়, এমনকি আমাদের জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে হঠাৎ সবজির দাম বাড়ায় কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু এই যে হঠাৎ 20 থেকে 30 টাকা দাম বাড়ায় বেশি বিপাকে পড়েছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এমনটি জানিয়েছেন। সবজি রাত্রি আজকের বাজারে বিক্রি হচ্ছে, আমি এমন কিছু সবজির দাম জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে, কাঁকড় বিক্রি হচ্ছে 100 টাকা দরে, জালি কুমড়ার কথা যদি বলি এটি 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ছোট সাইজের যে শসা রয়েছে সেটিও কিন্তু 70-75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, ঝিঙা বিক্রি হচ্ছে 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 50 টাকা, কাঁচামরিচ সবচেয়ে বেশি দাম বেড়েছে। এটি কিন্তু গেল এক সপ্তাহের তুলনায় 50 টাকা দাম বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা, এবং প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, এবং টমেটো এবং গাজর বিক্রি হচ্ছে কিন্তু 150 থেকে 170 টাকা কেজি দরে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে সবজি রয়েছে সেই সমস্ত সবজিরও
কিন্তু দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন আপাতত সবজির দাম কমার কোনো সম্ভাবনা নেই, কারণ হচ্ছে সবজি একেবারে গত টানা 1 মাস ধরে টানা বর্ষায় মারাত্মকভাবে সবজি উৎপাদন ব্যাহত হয়, এই সবজির দাম আসলে বেড়ে গেছে। তো রাত্রি ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতির সবশেষ। বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন আলামিন তালুকদার। চাঁপাইনবাবগঞ্জের কৃষিতে নতুন সম্ভাবনার নাম ড্রাগন ফল। এই ফল চাষ করে ভাগ্য বদলে যাচ্ছে অনেক কৃষকের। গরম আবহাওয়ায় ভালো ফলন হয় এই অঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ড্রাগন চাষ। এদিকে জেলায় ড্রাগনের আবাদ আরও বাড়াতে সার্বিক সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। সোহান মাহমুদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। রুবেল হক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার বাসিন্দা। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে 2 বিঘা জমি লিজ নিয়ে চাষ শুরু করেন ড্রাগন ফলের। বর্তমানে খরচ বাবদ বছরে তার আয় 5 লাখ টাকা। রয়্যাল রেড জাতের 500 চারা দিয়ে শুরু করলেও বর্তমানে প্রায় 2 বিঘা জমিতে ড্রাগন গাছ রয়েছে তার। রাজধানী সহ বিভিন্ন জেলায় ড্রাগন ফল বিক্রি করে থাকেন রুবেল। ড্রাগনের ফলন আল্লাহর রহমতে খুবই অনেক ভালো হয়। বাজার দেওয়ার আগে ভালো ছিল, এখন উৎপাদন বেশি হচ্ছে, সেই জন্য আপনার ড্রাগন একটু বাজারটা মোটামুটি, তারপরেও আমার কাছে লাভজনক ব্যবসা। রুবেলকে দেখে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হয়েছেন অনেকেই। অন্যদিকে বাগানে কর্মসংস্থানও হয়েছে অনেকের। একদম খুবই ভালো লাগে, বাইরে কাজে যেতে হয় না, কাজ ধরতে হয় না, কিছু করতে হয় না, এই বাগানে সকাল হলে কাজে চলে আসি। ড্রাগন চাষ দেখে অনেক বেশি উৎপাদনশীল এবং ফলন বেশি হওয়ায় আমরা অনেকেই উদ্বুদ্ধ হচ্ছি। আমরা দিনমজুরি প্রায় প্রতিদিনই 400 টাকা করে পাই। নিজে বাসায় চাষ করি এবং আমিও ভালো ফলন পাই। আমাদের পার্শ্ববর্তী এদিকে পাশে আরেকটা বাগান আছে এবং ফলন আমাদের এই অঞ্চলে ভালো। জেলার মাটি ও আবহাওয়া ড্রাগন ফল চাষের উপযোগী, তাই এই ফলের আবাদ বাড়াতে সার্বিক সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। যে কোনো একটা ফসলের উপর নির্ভরশীল না হয়ে বর্তমানে আরও অনেক উচ্চ মূল্যের ফসল আসছে, যেগুলো আবাদ করে তারা লাভবান হতে পারে। সেজন্য আমরাও পরামর্শ দিচ্ছি আমের পাশাপাশি যেমন ড্রাগন, সাম্মাম ফল, এইগুলো যদি চাষ করে তারা বাণিজ্যিকভাবে তারা লাভবান হতে পারে। চাহিদা বাড়ায় চলতি মৌসুমে জেলায় 9 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 150 টন, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। গেল বছরের তুলনায় যা 30 টন বেশি। এখন চাঁপাইনবাবগঞ্জ। মৌলভীবাজারের কুলাউড়ার চালতাপুর শুল্ক স্টেশন দিয়ে কমেছে আমদানি রপ্তানি। আগে প্রতিদিন 20 থেকে 30টি ট্রাকে পণ্য রপ্তানি হলেও বর্তমানে যাচ্ছে 5 থেকে 7টি করে। এতে বেকার হয়ে পড়েছে অনেক শ্রমিক। মৌলভীবাজার থেকে এম এ হামিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চাতলাপুর শুল্ক স্টেশন একসময় আমদানি রপ্তানিতে মুখর থাকলেও বর্তমানে নেই তেমন কোনো কর্মচাঞ্চল্য। একসময় এই বন্দর দিয়ে মাছ, প্লাস্টিক সামগ্রী, খাদ্য, সিমেন্ট সহ প্রতিদিন 20 থেকে 30 ট্রাক পণ্য রপ্তানি হতো ভারতে। তবে বর্তমানে প্রতিদিন 5 থেকে 7টি ট্রাকে রপ্তানি হচ্ছে মাছ ও সিমেন্ট, আর আমদানি হচ্ছে শুধুমাত্র আদা। ব্যবসায়ীরা বলছেন আমদানি পণ্যের শুল্কারোপ করায় 1 বছর ধরে কমেছে আমদানির পরিমাণ। এদিকে ভারতে প্রতিদিন মাছ রপ্তানি করা হলেও গাড়ি চেক না করার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। বর্তমানে শুধু রপ্তানি হচ্ছে মাছ, আমরা মাছ এক্সপোর্ট করতেছি। আগে বিভিন্ন ধরনের ফুড আইটেমস, জুস, প্লাস্টিক আইটেমস এগুলো এক্সপোর্ট হইতো, বর্তমানে এগুলা এক্সপোর্ট হচ্ছে না, বন্ধ। আমদানি নেওয়ার কারণে শ্রমিকের কাজ একবারে টোটালি নাই। 2-4জন শ্রমিক কাজ করে হঠাৎ আদার গাড়ি আসলে মাছের গাড়িগুলো ভারতে যায়, তো এখানে কাস্টম আছে, তারপর পুলিশ ইমিগ্রেশন আছে, বিজিপি আছে, মাছের গাড়িগুলো চেক করা হয় না। শুল্ক স্টেশন কর্মকর্তারা বলছেন চলতি অর্থ বছরে এই বন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে 1 কোটি টাকার বেশি, আর রপ্তানি থেকে আয় হয়েছে 284 কোটি টাকা। আমাদের টার্গেট ছিল 24-25-তে 65 লাখ, আদায় হয়েছে 1 কোটি 15 লাখ, আর এক্সপোর্ট হয়েছে এখান থেকে প্রায় 284 কোটি টাকা। আমদানি হয়েছে সাধারণত আদায়, কিছু আদায় হয়েছে, আর তেমন কিছু হয়, আর এক্সপোর্ট হয়েছে মাছ, সিমেন্ট আর প্লাস্টিক সামগ্রী। এখন মৌলভীবাজার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ ও মোহাম্মদ ক্রিকে সহ সংবাদ মাধ্যমটির 5 কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপন করা একটি তাঁবুতে চালানো হয় এই হামলা।
নিশ্চিত করেছে আল জাজিরা। এক বিবৃতিতে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যেখানে দাবি করা হয় আল শরীফ হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্ব দিতেন এবং তার নেতৃত্বেই ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলার পরিকল্পনা হয়েছিল। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল নিয়মিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে হামাসের সদস্য হওয়ার অভিযোগ তুলে আসছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে গাজা শহর দখলে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আটক, মারধর ও হয়রানির পর জোর করে ইরান থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী আফগানদের, যার কারণে অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এমনকি ইরানের মতো তালেবান সরকারও নারীদের কর্মসংস্থান এবং শিক্ষার উপর কড়াকড়ি আরোপ করায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আফগান নারীরা। মূলত ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগে প্রায় প্রতিদিনই আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাচ্ছে ইরান, যার কারণে আফগানদের অর্থনৈতিক সংকটও তীব্র হওয়ার শঙ্কা বাড়ছে। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। সবার চোখে মুখে ক্লান্তির ছাপ আর হতাশার কালো ছায়া। সঙ্গে থাকা জিনিসপত্র টেনে নিচ্ছে শিশুরাও। এমন অনেকে আছেন যাদের পরনে কাপড় ছাড়া আর কিছুই নেই। ইসরায়েলের গুপ্তচর আখ্যা দিয়ে আফগান নাগরিকদের ইরান থেকে ফেরত পাঠানো অব্যাহত থাকায় সীমান্ত এলাকার দৃশ্য এখন এমনই। এর মধ্য দিয়ে জীবনের এক অনিশ্চিত অধ্যায়ের কবলে ইরান থেকে বিতাড়িত আফগানরা। ইসরায়েল ইরানের মধ্যে 12 দিনের সংঘাতের সময় থেকে পুলিশ আটক ও নিপীড়নের মাত্রা বাড়িয়েছে বলে অভিযোগ তাদের, যার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বহু মানুষ। وضعیت والا تو همین یک ماه اخیر که ما تو ایران بودیم اصلا نمیشد که از خونه بیایم بیرون و تا می اومدیم بیرون یا با پلیس یا با سپاه یا با بسته. فقط یه خواهش ازتون میکنم، الان ما خودم تو مشهد کار داشتم، زندگی، موتور، خانه، دیدم گشت آمد در مغازه آمد مثل سگ رفتار. ایران بودیم که چند وقت کار کردیم، خانواده بودیم، خانواده‌های ما گرفته با او یک اردوگاه، خودمان گرفته با یک اردوگاه قرچاق‌برامون. কর্মসংস্থান এবং শিক্ষার উপর তালেবান সরকারের বিধিনিষেধে নিজ দেশে ফিরেও জীবন জীবিকা নিয়ে উদ্বিগ্ন আফগান নারীরা। এর মধ্যে মাদকাসক্ত স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া 37 বছর বয়সী নারী রাহেলা অন্যতম। জীবন যুদ্ধে কিভাবে এগিয়ে যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রাহেলা ও তার 2 কন্যা সন্তান। دیگه تشویش خیلی زیاده از اینکه تا عمل همین چند وقت من افسردگی گرفتم، شب خواب ندارم از تشویش. اول فکر می‌کردم آدم به کشور خود میگن آدم به کشور خود به جای میرسه، وقتی که اینجا اومدم میبینم نه، اینجا از اونجا هم بدتر از ایران. পড়াশোনার জন্য বেশ আগ্রহী রাহেলার মেয়েরা, কিন্তু ইরান সরকার নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দিত না। তালেবান সরকারের শাসন ব্যবস্থায়ও আফগানিস্তানের একই হাল। এই অবস্থায় তারা স্বপ্ন দেখেন একদিন পরিবর্তন হবে এই শাসন ব্যবস্থার। هیچ فرقی نداره دیگه که شاید همین رژیم بگرده، شاید ما هم بتونیم با رزق برسیم مکتب بریم، چون آدم همیشه امیدی داره دیگه برای زندگی، اگه امید نباشه که زندگی نمیشه. আফগানিস্তানের হেরাত ও নিমরোজের মতো সীমান্তবর্তী প্রদেশগুলোতে প্রত্যাবর্তনকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। শুধু 22 জুন থেকে 22 জুলাই পর্যন্ত 9 লাখের বেশি আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে ইরান। সব মিলিয়ে 40 লাখের বেশি আফগান শরণার্থীর মধ্যে চলতি বছর ইতিমধ্যেই 15 লাখের বেশি আফগানকে বের করে দিয়েছে তেহরান। আরও 10 লাখের বেশি মানুষ নির্বাসনের ঝুঁকিতে, যার কারণে আফগানিস্তানে অর্থনৈতিক চাপ আরও গভীর হওয়ার শঙ্কাও বাড়ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুক্তরাজ্যের রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অর্ধ শতাব্দীর সাফল্যে যোগ হয়েছিল মন্ত্রিত্বের গৌরব। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচিত 2 মন্ত্রীর পদত্যাগে তৈরি হয়েছে আলোচনার নতুন অধ্যায়। দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর বাড়ি ভাড়া কাণ্ডে পদত্যাগ করেন রুশনার আলী। এ নিয়ে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। 1972 সালে যুক্তরাজ্যে প্রথম কাউন্সিলর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অভিষেক। নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত 152 জন কাউন্সিলর ও 4 এমপির মন্ত্রিত্ব মুখ উজ্জ্বল করে প্রবাসীদের, যাদের মধ্যে অন্যতম ছিলেন টিউলিপ সিদ্দিক ও রুশনার আলী। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি মন্ত্রিত্ব হারান টিউলিপ সিদ্দিক।
সম্প্রতি একই পথে প্রথম ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনার আলীও নিজের মালিকানাধীন একটি টাউন হাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে এক লাফে বাড়ি ভাড়া ৭০০ পাউন্ড বাড়িয়ে দেন তিনি। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে গেল বৃহস্পতিবার পদত্যাগ করেন রুশনারা, যার প্রভাব পড়েছে যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে। গৃহহীনদের মন্ত্রী হয়ে তিনি মানুষকে গৃহহারা করার জন্য কি কাজটি করেছেন সেটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। বাঙালি হিসাবে এখানকার মানুষ, টাওয়ার হ্যামলেটসের মানুষ ওনাকে বারবার নির্বাচিত করেছে। তাদের একটাই প্রত্যাশা ছিল ন্যায় বিচারের পক্ষে থাকবেন। শি ইজ নট ডুইং হার জব প্রপারলি। সো আমি বলবো যে সে মিনিস্টার হিসাবে পদত্যাগ করা আসলে এনাফ না, তাকে এমপি হিসাবে পদত্যাগ করা উচিত ছিল। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ভেথনাল গ্রিন ও স্টেপনি আসনে 2010 সাল থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা। গত বছর লেবার পার্টি সরকার গঠন করলে তিনি গৃহহীন বিষয়ক মন্ত্রিত্বের দায়িত্ব পান। রুশনারা হয়তো ভুল বুঝতে পেরেছেন অথবা মনে করেছেন যে দল এবং এর জন্য এটা ক্ষতিকর হবে, তাই তিনি পদত্যাগ করেছেন। এর মানে নয় যে রুশনারা খুব বেশি দোষী। তার রিজিগনেশন লেটার কিন্তু পরিষ্কারভাবে সবকিছু বলেছেন এবং আপনারা জানেন যে রুশনা আলী কিন্তু গত ফিউ টাইমস 15 বছর ধরে এমপি এবং শ্যাডো মিনিস্টার ছিল। তারপর রুশনা আলী কিন্তু আমাদের কমিউনিটির বিভিন্ন ইস্যুতে কমিউনিটির পক্ষেই রয়েছে সবসময়। এমপি হিসেবে বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটে শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রুশনারা। ব্রিটিশ বাংলাদেশিরা গর্বের সঙ্গে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা লাখো প্রবাসীর। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা কনভেনশন। 20,000-এর বেশি মুসলিমের মিলন মেলায় যুক্ত হয়েছে নতুন উৎসবের আমেজ। বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের জন্য এটি হয়ে উঠেছে এক অনন্য ও সাংস্কৃতিক সামাজিক আসর। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা কনভেনশন। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ নানা দেশের ইসলামী স্কলার, জনপ্রতিনিধি এবং অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর ছিল গোটা এলাকা। সেমিনার, ইয়ং সিস্টার্স, ইউথ ও শিশুদের জন্য আলাদা সেশন সহ নানা ধরনের আয়োজনে অংশ নেয় হাজারো মানুষ। এই কনভেনশনের মাধ্যমে আমাদের ইউনিটি, একটা কোলাবোরেশন শো আপ হয়। আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আমরা উৎসাহিত হই, এনকারেজ হই অ্যাজ এ মুসলিম হিসেবে বসবাস করার জন্য। আমাদের ভিতরে ইউনিটিটাকে আরও স্ট্রং হয়। বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্ক সিটির প্রথম নারী কাউন্সিলম্যান শাহানা হানিফও বক্তব্য রাখেন কনভেনশনে। ব্রুকলিনের এই তরুণ রাজনীতিক নিজের অভিজ্ঞতা জানিয়ে মুসলিম নারীদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করেন। যারা প্রো জেনোসাইড, যারা প্রো ইসরায়েল, তারা কিন্তু পপুলার না। সো আমাদের যে কোয়ালিশন আছে খুব বড়ভাবে আমরা জিতছি এই ইলেকশনটা। সো আমি এই কয়েকটা কথা বললাম এবং এনকারেজ করলাম সিস্টারদেরকে যে লিডারশিপ কঠিন, বাট লিডারশিপে আমাদের জয়েন করতে হবে। ধর্মীয় আলোচনা ছাড়াও বই, পোশাক ও খাবারের স্টল টেনেছে দর্শনার্থীদের। প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করছে এই জমজমাট পরিবেশন। সবাই এখানে ওদের বাচ্চাদের নিয়ে আসছে, ফ্যামিলিদের নিয়ে আসছে। এই বাচ্চারা আজকে দেখতে পারতেছে হোয়াট ইজ আওয়ার কালচার। বেশি ভালো লাগছে ইসলামিক এনভায়রনমেন্ট। বেশিরভাগ ডিফারেন্ট সেকশন আছে, বাজার সেকশন আছে, পুরোটাইনের লাগি ফেলানির সেকশন আছে। প্রোগ্রাম সুন্দর লাগছে, আমার ভালো লাগছে। এবার আইতাম ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা জানান নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণা নিয়ে ফিরছেন তারা। 3 দিনের আয়োজনে 30,000 মানুষকে কনভেনশনে উপস্থিত করার পরিকল্পনা ছিল আয়োজকদের। বৈচিত্র্যময় কর্মসূচি আর হাজারো মানুষের অংশগ্রহণে এই কনভেনশন হয়ে উঠেছে প্রবাসী মুসলিম কমিউনিটির প্রাণের উৎসব। পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টার থেকে আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। শেষ করছি এখন বাজার, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জনশক্তি ও বিনিয়োগে নজর সরকারের, রোহিঙ্গা প্রত্যাবাসনেও আলোচনার সম্ভাবনা। ডাকসু নির্বাচন সামনে রেখে ইশতেহার তৈরিতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো। সার্বিক উন্নয়নের অঙ্গীকার, রাকসুর ভোট নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া।
আবাসন সংকট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই পূর্ব থেকে, তো এই বিষয়টার যদি একটা সমাধান করা যায়। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এটা ভাবা উচিত, তা এই সংগঠনগুলোকে অস্থায়ীভাবে কোনো রুম বরাদ্দ দেওয়া হোক। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নেই মাস্টার প্ল্যানের বাস্তবায়ন, পরিকল্পনার কথা বলেই দায় সারছে সিটি কর্পোরেশন। কুলাউড়ার চালতাপুর শুল্ক স্টেশন দিয়ে কমেছে আমদানি রপ্তানি। আগে 20 থেকে 30টি ট্রাকে পণ্য রপ্তানি হলেও নেমে এসেছে 5 থেকে 7টিতে কর্মহীন শ্রমিকরা। এবং গাজায় তাঁবুতে হামলা চালিয়ে আল জাজিরার 5 সাংবাদিককে হত্যা, দায় স্বীকার ইসরায়েলি বাহিনীর, হামাসের সশস্ত্র কার্যক্রমে জড়িত থাকার দাবি। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।